আপনাদের অনেকের কাছে পরিচিত একটা জায়গা হলো ডায়মন্ড হারবার। কিন্তু মনে কোনোদিন কি প্রশ্ন এসছে এই ডায়মন্ড হারবার নামটা এলো কোথা থেকে? এরকম নামটা দিল কেন ডায়মন্ড হারবার? এবং কোনোদিন কি প্রশ্ন এসছে এই ডায়মন্ড হারবারে যে কেল্লা রয়েছে বা এর কি ইতিহাস রয়েছে? আজকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। ইংরেজ আমলে তারও আগে থেকে এই যে ডায়মন্ড হারবার এই জায়গাটা কিন্তু পরিচিত ছিল, কিন্তু ইংরেজদের আসার আগে এই ডায়মন্ড হারবার নামটা কিন্তু ছিল না। তখন এর নাম ছিল হাজিপুর। তা হাজিপুর নামটা এমন হলো কেন? অ্যাকচুয়ালি তখনকার দিনে সবাই হজ করতে যেত কিন্তু ওই নদী মাধ্যম হয়ে। নদী মাধ্যম হয়ে একমাত্র পথ বাংলার ছিল হুগলি নদী। আর ডায়মন্ড হারবার যেহেতু হুগলি নদীর পাড়েই অবস্থিত এবং সেখানে হজ যাত্রীরা এসে কিছু বিশ্রাম করতো, এরম বিশ্রাম করতে করতে কিছু হজ যাত্রী আবার সেখানে থেকেও যায়। সেই হজ যারা করে তাদেরকে বলা হয় হাজি। সেই হাজিরা যেহেতু থাকতো ওখানে, তাই এর নাম হাজিপুর। আর এক সময় হাজিপুর হলেও পরবর্তীকালে ইংরেজরা এলো, তারা দেখলো নদীতে সূর্যের আলো ঝলকানি দিচ্ছে ঠিক হীরের মতো, তাই তারা রাখলো এর নাম ডায়মন্ড হারবার। এটা বন্দর তৈরি করলো তারা একটা। এখানে তখনকার দিনে পর্তুগিজদের এবং মগ বলে একটা আরাকান সম্প্রদায়ের বৌদ্ধ, মেনলি এরা মায়ানমার থেকে এসেছিল, এদের একটা উপদ্রব ছিল, এরা জলদস্যু ছিল। এদের উপদ্রব কমানোর জন্য যেমন সেই শাহজাহান বাংলার সুবেদার শায়েস্তা খাঁ 1666 সালেও একটা ব্যবস্থা করেছিল, এরকম ইংরেজরাও এখানে এসে একটা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলো এবং যে পর্তুগিজ ছিল এবং মগ ছিল এদের উপদ্রব কমানোর জন্য একটা দুর্গ নির্মাণ করলো। অ্যাকচুয়াল দুর্গটা কিন্তু তৈরি করেছিল এই পর্তুগিজ মগরা। আশপাশ থেকে যে সমস্ত ধনসম্পদ লুট করে আনতো, তারা এই ডায়মন্ড হারবারে এখানে ছোটো মতো কেল্লা তৈরি করেছিল, সেখানেও তারা রেখে দিত। কিন্তু পরবর্তীকালে ইংরেজদের সঙ্গে যখন তাদের যুদ্ধ হলো এবং তারা হেরেও গেল, জায়গাটাই দখল করে নিয়ে সেখানে তৈরি করলো একটা দুর্গ এবং একটা লাইট হাউস। এই দুর্গটা তৈরি করেছিল ইংল্যান্ডের যে বাকিংহাম প্যালেস রয়েছে ঠিক তার আদলে। এখন এই দুর্গটা ঠিক অতটা বুঝতে পারা যায় না, কারণ প্রায় ধ্বংসের মুখে, নদীর তলে অনেকটাই নদীর জলের মধ্যে মিশে গিয়েছে, তাই অতটা ঠিক খুঁজে পাওয়া যায় না। কিন্তু এটা সেই ইংরেজ আমলের আগে থেকেও কিন্তু এর একটা প্রচলন ছিল এবং ইংরেজরা এখানে প্রচুর বিপ্লবীদের ফাঁসিও দিয়েছিল, এটা লোকমুখে শোনা যায়। এমনকি এর তলায় একটা সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গটা অ্যাকচুয়ালি গঙ্গা নদীর তীর থেকে শুরু করে একদম সেই কলকাতা পর্যন্ত ছিল বলে জানা যায়। এবং সেই সুড়ঙ্গ দিয়ে ইংরেজরা অনেক সময়, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপানি সৈনিকরা ডায়মন্ড হারবারের ওপরে বোম ফেলছিল, তখন সেই সুড়ঙ্গ দিয়ে অনেক সময় পালাতো। সেই ডায়মন্ড হারবার আজ কালক্রমে অনেক উন্নত হয়েছে, কিন্তু সেই উন্নতির হাত এসেছিল ইংরেজদের হাত ধরে। ইংরেজরা এখানেই প্রথম 1850 সালের দিকে ইলেকট্রিক টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেছিল, যা একটা যুগান্তকারী আবিষ্কার। কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত ইলেকট্রিক টেলিগ্রাফ ব্যবস্থা প্রথম চালু হয়েছিল ভারতবর্ষের মধ্যে। পরবর্তীকালে লর্ড কার্জন, যিনি বঙ্গভঙ্গ করেছিলেন, তিনি এই ডায়মন্ড হারবার শহরটিকে একটি মডেল টাউন করতে চেয়েছিলেন। কলকাতার যে চাপ, সেই চাপ কমানোর জন্য তার পরিকল্পনা ছিল ডায়মন্ড হারবারকে একটি সেকেন্ড সিটি হিসাবে তৈরি করবেন, কিন্তু সেটা সফল হয়নি। তবুও ডায়মন্ড হারবারের গুরুত্ব কমে যায়। এই ডায়মন্ড হারবারে এখনো গেলে আপনারা দেখতে পারেন সেই পুরনো কেল্লা রয়েছে, লাইট হাউস রয়েছে, কেল্লার মাঠ রয়েছে, যেখানে আমরা শীতকালে গিয়ে পিকনিক করি। এখনও ছোটো নদীর পার, বড় নদীর পার, সেখানে গিয়ে ওদের সেই ধ্বংসস্তূপ দেখতে পারি আমরা। এই ডায়মন্ড হারবার কিন্তু দুই একটা কথা দিয়ে শেষ করা যায় না, আরও অনেক খুঁটিনাটি এর ইতিহাস রয়েছে। মগেদের সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি এই শেষ মুহূর্তে, যে মগ অ্যাকচুয়ালি যে বাংলায় মগের মুল্লুক বলি আমরা,
এই মগেদের থেকেই এসেছিল কিন্তু, অর্থাৎ যেখানে আইনের কোনো শাসন কিছুই নেই, যে যার মতো ইচ্ছা চলে, সেটাই হলো মগের মূল্য। ধন্যবাদ। আজ এইটুকুই থাকলো। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।